আমাদের ছোটবেলা, আমার তো ছোটবেলায় একদমই তাই। না, আপনার ছোটবেলা নয়, বড়বেলা, মেজোবেলা, সেজোবেলা। আজকের ইভেন্টটা হচ্ছে আমি যখন হেমা মালিনী এই ছবির জন্য আমার গাওয়া এবং এই গানটার দায়িত্বে আমি ছিলাম। অবশ্যই সুর এবং কথা রবীন্দ্রনাথ ঠাকুরের, কিন্তু এই গানটা আমি যে গানটা গেয়েছি এটা আমার খুব প্রিয় গান, কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না। এই গানটা পারমিতার ছবির জন্য, আমি যখন হেমা মালিনীর ছবির জন্য, যেখানে চিরঞ্জিত দা নায়কের ভূমিকায় আছেন, আমি আবার নতুন করে গেয়েছি এবং তৈরিও করেছি বলা চলে, প্রোডাকশান করেছি। ভাল লেগেছে কাজটা এবং পারমিতা বারবার মনে করিয়ে দিচ্ছে যে বাংলা চলচ্চিত্রে এটাই আমার প্রকাশিত প্রথম রবীন্দ্রসঙ্গীত। এটা শুনে ভালো লাগছে, যদিও এর আগে আমি গেয়েছি, প্রকাশ হয়নি এরকম গান আছে। অন্য চলচ্চিত্রের জন্য আমি রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করেছি, সেসব প্রকাশিত হয়নি। সিরিয়ালের জন্য গেয়েছি, প্রকাশিত হয়েছে। যারা আমার গান নিয়ে চর্চা করেন তাদের কাছে হয়তো আমার গাওয়া রবীন্দ্রসঙ্গীত আছে, কিন্তু এটা তো ঠিকই যে বাংলা চলচ্চিত্রের পর্দায়, বড় পর্দায় এবং অডিটোরিয়ামে আমার গাওয়া রবীন্দ্রসঙ্গীত এই প্রথমবার মানুষ শুনবেন এবং আপনারাই বলবেন কেমন হয়েছে। আজকে রিলিজ করছে টিপসের মাধ্যমে, টিপস মিউজিকের মাধ্যমে, এবং সবার ভালো লাগলে আমাদের পরিশ্রম সার্থক। পাশাপাশি ছবিটা দেখতে আপনাদের বড় পর্দায় অবশ্যই আসতে হবে এবং তাহলেই সর্বাঙ্গীনভাবে আমাদের সবার, মানে এই পরিবারের, এই চলচ্চিত্র পরিবারের কাজ সার্থক হবে। এটা তো পারমিতা দিনটি নির্ধারণ করেছেন, উনিই বলতে পারেন। 22 শ্রাবণে রবীন্দ্রনাথের গান স্পেশালি আমাকে যখন কলকাতা ক্যারাভান থেকে এবং বিগ এফএমের যে উদ্যোগে আজকে যেটা হচ্ছে, রাই যখন আমাকে বললো 8, 9, 10 হবে, তো আমি দেখলাম 8 তারিখ 22 শ্রাবণ। আমি রূপমকে বললাম যে 22 শ্রাবণ রবীন্দ্রনাথের গান রিলিজ করার এটা একটা সমাপতন, এটাকে কি আমরা হাতছাড়া করবো? তো আমরা হাতছাড়া করিনি, সেই জন্য আমরা খুব মানে একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবেই 22 শ্রাবণ গানটাকে রিলিজ করছি। এটা একরকমভাবে শ্রদ্ধা তর্পণ জানানো আমাদের তরফ থেকে, গঙ্গা জলে গঙ্গা পুজো বলতে পারেন। স্যার, আপনারা যে ছবিটি নিয়ে আপনার কাজ করার এক্সপিরিয়েন্স এবং ছবিটি নিয়ে যদি একটু বলেন। এটা মেনলি বলা উচিত গানটার উপরে, সেটা হচ্ছে দুরকম গান আমরা করে থাকি ফিল্মে। একটা হচ্ছে গানটা আমি শুনতে পাই, আমরা লিপ দিই, দিয়ে গান গাই, যখন আমাদের লিপে থাকে গান, আর যখন ব্যাকগ্রাউন্ডে থাকে গান, এরকম বহু 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 গান। আমি বেশি দিন তো নেই, এই 46 বছর সিনেমা করি, তো তার মধ্যে থেকে আমি এরকম বহু ছবি করেছি, ব্যাকগ্রাউন্ডও হয়েছে। এখানে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এই পুরোটা ডিপেন্ড করে ডিরেক্টরের উপরে অ্যান্ড ক্যামেরাম্যানের উপর। তারা ছবি শর্টগুলোকে, গানটাকে বলে দিলে তাকে যে এখানে আমরা একটা গান ইউজ করবো, তখন সে কীভাবে সাজিয়ে, যেভাবে সে সাজিয়ে দেবে সেইভাবে পিকচারাইজ হবে, এবং সেটা পিকচারাইজ হওয়ার পর যখন এডিট করে গানটাকে তার উপর চাপানো হবে, সেটা কত সুন্দর লাগে। অনেক সময় হয়তো অত ভালো নাও লাগতে পারে, কোনো সময় খুবই ভালো লাগে। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। আমি যখন দেখলাম ছবিটা তখন মনে হলো যে ইটস পারফেক্ট, খুব ভালো, ওর গলাটাও ভালো লাগছে আমার, তার সঙ্গে সিচুয়েশানটা ভালো লেগেছে, মন্টাজটা ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর এটাই তো অদ্ভুত ছবি একটা, মানে সেই যখন আমি যদি হেমা মালিনী এরকম ব্যাপার একটা, ওই আমি যখন যদি আমি হেমা মালিনী হতাম এরকম আর কি ব্যাপারটা, তো সেইটা হিসেবে একটা অদ্ভুত কনসেপ্ট করা হয়েছে। সেই কনসেপ্টটা আই লাইক ইট, ভালো লাগছে। ওদের ছবি দেখুন আর কি, ছবি দেখে বিচার করুন, ভালো হয়েছে না খারাপ হয়েছে। ছবি দেখুন, গান শুনুন, সবটাই করুন। এবং এই যে চিরঞ্জিত দার, মানে আমাদের ছোটবেলার আইকন, উনিও মানে হেমা মালিনী একজন, আমাদের বাংলার একজন। তো ওর কাছ থেকে আজকে যখন আমরা আমি যখন পাশে বসেই একটা প্রশংসা পেয়ে গেলাম, এর থেকে বড় আর প্রাপ্তি কী হতে পারে? তো এরপরে বাকিটা শ্রোতাদের এবং দর্শকদের দরবারে, তারাই বলবেন বাকিটা। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোকে রবীন্দ্রসঙ্গীত
সিনেমায় গাওয়ানোর প্রস্তাব তুই হয়তো হুম। অতটা পাস না, হুম। বা সেখানে আমি যেহেতু আমরা ছোটোবেলার বন্ধু, হুম। তো সেখান থেকে আমি জানি রবীন্দ্রসঙ্গীত চর্চার দিকটা। তো আমি ওকে একটা লোকেশন রেখে করতে গিয়েছিলাম এবং এই সিনেমার সঙ্গে রিলেটেড হয়ে আমি ওকে একদিন ফোন করলাম, একটু কোনো রবীন্দ্রসঙ্গীত গাইবি সিনেমাটায়। ও একটু থমকে গিয়েছিলো, কিন্তু তারপরে রাজি হয়েছিল আর কি। ঘটনাস্থলে সেটা আমি সেই ফোনটা বোলপুর থেকেই করেছিলাম রেডি করতে গিয়ে। এবং আজকেও 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ কীভাবে জুড়ে যান না আমাদের সঙ্গে, একদম, কি সবসময়ই আছে, অদ্ভুতভাবে জুড়ে যান, মানে সবসময়ই আছে। একটা মানে আমি তো বাড়িতে সময় অসময়ে সবসময় রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ। গাই, এবং তার ছাপ আমার নিজের যে রচনা তার মধ্যেও পড়ে। হ্যাঁ। আবার নিজের তৈরি করা গানের মধ্যেও বারবার রবীন্দ্রসঙ্গীতের লাইন ঢুকে পড়ে, সেটা অবচেতনেই ঢুকে পড়ে। রবীন্দ্র শিক্ষিত মধ্যবিত্তের তো একটা মূলধন রবীন্দ্রনাথ বাঙালি। আর এমনিতে আরেকটা জিনিস হচ্ছে, অত বড় একজন প্রতিভা তো আমরা এখনও সেটাকে ছাপিয়ে উঠতে পারি না। আজও এত বছর বাদেও তিনি আমাদের ছাপিয়ে উঠবার প্রয়োজনই বা কি? সেটাও না, হ্যাঁ। হতে পারে এভলিউশন হতে মানে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের হাতে খড়ি তো ওই গান দিয়েই হয়। আমারও জীবনের প্রথম গান শেখা মায়ের কাছে, রবি ঠাকুরের গান শেখাই, ফুলে ফুলে ঢলে ঢলে আনন্দলোকে, হ্যাঁ, হে সখা মম হৃদয়ে রহ, এই সমস্ত গান দিয়েই শুরু করেছি। এই পথ চলতে 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 আমি তো চাইবো রবীন্দ্রনাথ যে জায়গাটায় আছেন সেই জায়গাটায় চিরজীবন থাকুন, চিরদিন থাকুন। তার কারণ শুরুটা খুব ভালো হয়, এবং পরে গিয়েও রবীন্দ্রনাথের তো নানা স্তর যখন আমরা আবিষ্কার করতে করতে যাই, সেটাও কিন্তু সহায়ক হয়। এখনো পর্যন্ত না, ঠিক কথা। এটা আমার মনে হচ্ছে যে এখনো পর্যন্ত আমাদের যতটা পৃথিবী দেখলাম, রবীন্দ্রনাথ যেরকমভাবে ভেবেছেন বা ভাবিয়েছেন তার বাইরে এখনও চলে যায়নি। ভবিষ্যতে কী হবে জানি না। আর রূপমকে তো রকস্টার হিসেবে আপনারা জানেন, রকস্টার রূপম কেমন রবীন্দ্রসঙ্গীত শুনলে কেমন আপনাদের লাগে, আপনারা সেটা বুঝতে পারেন। ম্যাজিক হয়েছে স্ক্রিনে, রূপমের গলা, চিরঞ্জিতদার উপর পিকচারাইজেশন, সব মিলিয়ে আমি দর্শক হিসেবে একটা ম্যাজিক ফিল করছি। আপনারা কি ফিল করবেন আমি আশা করি আপনারও সমানই একটা অনুভূতি হবে আপনাদের। রূপমদা, এই রবীন্দ্রসঙ্গীতটাকে একটু লাইন শোনা যাবে? কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শুকনো ধুলো যত, কে জানি তো আসবে তুমি গো অনাহুতের মতো, কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না